হ্যালো, সবাই কেমন আছো? চলে আসলাম আজকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তোমাদের সামনেই মাধ্যমিক পরীক্ষা আসছে, বাট তারও আগে আসছে স্কুলের টেস্ট। টেস্টের জন্য প্রিপারেশনটা খুব দরকার। স্কুলের দিক থেকে একটা খুব বড় এক্সাম হতে চলেছে। তো তার জন্যই আজকে আমি তোমাদের ক্লাস 10 এর সিলেবাসে ইংলিশ বুক ব্লিসে থাকা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। সেটা হলো আওয়ার রানওয়ে কাইট। আওয়ার রানওয়ে কাইট। এই গল্পটা খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প, টেস্টে এক্সামে কোয়েশ্চেন পেতেই পারো। তো চলো আজকে আমরা লাইন বাই লাইন পড়ে নিই। আজকে আমরা ফার্স্ট ইউনিটটা পড়বো এবং সেখান থেকে খুঁটিনাটি বিষয়গুলোকে বুঝে নেব। এই আওয়ার রানওয়ে কাইট, এই কথাটার অর্থটা আগে আমাদের বুঝে নেওয়া দরকার আছে। আওয়ার মানে কি আমাদের, রানওয়ে মানে হচ্ছে যে জিনিসটা পালিয়ে যায়, ছুট হয়ে যায়, দল থেকে দল ছুট, এরম টাইপের সেন্সগুলোতে রানওয়ে পালিয়ে যাওয়া অর্থে ব্যবহার করা হয়। আওয়ার রানওয়ে কাইট, কাইট মানে কি? কাইট মানে একটা কিন্তু হয় চিল, এখানে সেটা নয়। এখানে কাইট মানে হলো ঘুড়ি। যে ঘুড়িটা সুতো কেটে চলে গেছে, তার মানে কি ভো কাটটা হয়েছে, সেই নিয়েই হলো গল্প। ভো কাটটা ঘুড়ি, এই হলো ব্যাপার। তো যাই হোক, পড়া যাক, দেখো কি বলছে। গল্পের যে লেখিকা তিনি হলেন লুসি মড মন্টগোমারি, খুবই বিখ্যাত একজন লেখিকা। তার সম্পর্কে প্রথমে কি বলা হচ্ছে অবশ্যই এটা দেখে নেবে, এটাকে ক্যাজুয়ালি নেবে না, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে। তো দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট, লুসি মড মন্টগোমারি 1874 to 1942, তার যে সময়কালটা সেটা এখানে লেখা আছে 1874 সাল থেকে 1942 সাল। was a Canadian author best known for a series of novels beginning with Anne of Green Gables। তো তিনি একজন ক্যানেডিয়ান অথর ছিলেন, তিনি বেশ কিছু নভেল লিখেছেন এবং তার মধ্যে যেটা কিনা প্রথমে যেটা দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে অ্যানে অফ গ্রিন গ্যাবলস, নামটা মনে রাখবে। তারপর she wrote numerous novels, poems and short stories। অনেক, এছাড়া তিনি কবিতা লিখেছেন, শর্ট স্টোরিজ লিখেছেন, গল্প লিখেছেন। তার মধ্যে একটা গল্প আমরা এখানে পড়ব। She was made an officer of the Order of the British Empire in 1935। তিনি ব্রিটিশ এম্পায়ারের যে মানে কাজ সেখানে তিনি করেছেন, তিনি সেখানে একজন অফিসার ছিলেন। বলা হয়েছে তার যে যে সংস্থাতে তিনি কাজ করতেন সেটা হচ্ছে অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, সেখানে 1935 সালে তিনি একজন অফিসার হয়েছিলেন ওখানে। এগুলো খেয়াল রেখো। এবার দেখো স্টোরিটার উপরে একটু ব্রিফ দেওয়া হয়েছে, এটা সংক্ষিপ্ত কিছু বলা হচ্ছে। দ্য শর্ট স্টোরি ইজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড উইথ দেয়ার ফাদার। এই গল্পটা হলো এমন একটা গল্প যেখানে আমরা দেখতে পাবো একজন ভাই আছে, একজন বোন আছে, যারা কিনা একটা আইসোলেটেড। আইসোলেটেড কথার অর্থ কি? আইসোলেটেড মানে বিচ্ছিন্ন। মনে করে দেখো, কোভিড যখন চলছিল সেই সময় বলা হতো যে আইসোলেশনের প্রয়োজন আছে, অর্থাৎ আলাদা করে রাখা। তো এরকম সেন্সে আইসোলেটেড মানে হচ্ছে বিচ্ছিন্ন একটা অংশ, বিচ্ছিন্ন একটা আইল্যান্ডে ওরা থাকে, মেন ল্যান্ড থেকে আলাদা আইল্যান্ড। উইথ দেয়ার ফাদার, তাদের বাবার সঙ্গে তারা থাকে। who through a series of incidents get reunited with their long lost relatives, যারা তাদের অনেক দিনের হারিয়ে যাওয়া আত্মীয়দের সঙ্গে পুনরায় তারা মিলিত হচ্ছে। এই নিয়ে কিন্তু গল্পটা। It is a touching tale that underlines the value of relationships। এটা হলো একটা খুবই স্পর্শ করে যায় মনকে এরকম একটা মানে গল্প, যেখানে আমরা বুঝতে পারি যে বোঝানো হচ্ছে ভ্যালু অফ রিলেশনশিপস, অর্থাৎ সম্পর্ক, আত্মীয়তা, এগুলোর যে গুরুত্ব রয়েছে সেটাই এই গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, চলো এবার পড়া যাক ইউনিট 1। আজকে আমরা ইউনিট 1টা পড়বো। তো কি বলছে লক্ষ্য করো। অফ কোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। গল্পের যে ন্যারেটর, গল্পের যে মানে বক্তা, যে কথাটা বলছে, ন্যারেটর যে, সে কি করছে, সে শুরুতে বলছে গল্পটাকে এভাবে ইন্ট্রোডিউস করছে, দেখো। অফ কোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। বিগ হাফ মুন লক্ষ্য করে দেখো, বড় বড় করে লেখা রয়েছে, ফার্স্ট লেটারটা ক্যাপিটালাইজ আছে, বিগ এর বি, হাফের এইচ আর মুনের এম, তার মানে বোঝা যাচ্ছে এটা কোনো নাম হবে। তো এইটা হলো অ্যাকচুয়ালি একটা আইল্যান্ডের নাম। ওই আইল্যান্ডে যে ওরা থাকে, অর্থাৎ এই যে ন্যারেটর তার পরিবার নিয়ে ওখানে রয়েছে, সেইখানকার ওদের কথা এখানে বলা হচ্ছে। তো বলছে যে দেয়ার ওয়াজ নোবডি ফর আস, আমাদের জন্য ওখানে কেউ ছিল না। টু প্লে, টু প্লে হলো ইনফিনিটিভ, যেটা টু এর পরে দেখো প্লে হয়েছে, যেটা হলো ভার্বের ফার্স্ট ফর্ম। তো এরকম যখন হয় সেটাকে আমরা ইনফিনিটিভ বলি। তো দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে, আমাদের জন্য খেলা করার মতন কেউ ছিল না। উইথ অন দ্য বিগ হাফ মুন, আমাদের সাথে যে খেলবে সেটা করার মতন কেউ ছিল না। কোথায় নয়? বিগ হাফ মুন আইল্যান্ডে। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড।
উই জাস্ট হ্যাড টু মেক মোস্ট অফ ইচ আদার, মানে কি আমাদের নিজেদেরকেই মানিয়ে নিতে হতো, নিজেরাই নিজেদের যতটা বেস্ট দিতে পারতাম খেলাধুলো করার জন্য, ওই যে কেউ অন্যরা নেই সেই গ্যাপ ফিল করার জন্য যতটা পসিবল হতো আমরা ততটা এফোর্ট দিতাম এবং সেটাই আমরা করতাম। এবং আমরা একসাথে, অর্থাৎ ওখানে যারা আছে ওই ভাই এবং বোন, তারা খেলাধুলো করতো, এইটাই বলছে, আদার কেউ ছিল না। তারপরের প্যারা দেখো, উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা বাস করি বিগ হাফ মুন আইল্যান্ডে। উই মানে কারা, প্রশ্ন উঠতেই পারে। এবার ন্যারেটর এক্সপ্লেন করছে যে উই কারা। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। তাহলে কারা কারা হলো? ফাদার বাবা হচ্ছে, ক্লড নামে একজন কেউ আছে যাকে আমরা পরে আরো ডিটেলসে তার কথা শুনবো। তারপরে কি অ্যান্ড আই বলতে গল্প যে বলছে অর্থাৎ যে ন্যারেটর সে তার নিজের কথা বলছে। আর কে আছে? আন্ট এস্থার আর কে আছে? মিমি আছে আর ডিক আছে। এরা সবাই এখানে রয়েছে, তার মানে 6জন লোক এখানে কিন্তু রয়েছে। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড। ইউজ টু এর ব্যবহার তখন করা হয় যখন অতীতে কোনো একটা কাজ অভ্যাস বোঝায়, অর্থাৎ যেটা এক সময় হতো এখন হয় না। তো এরকম সেন্স থেকে এখানে বোঝানো হয়েছে ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। পূর্বে এরকম ছিল যে আমি, বাবা এবং ক্লড ছাড়া আর কেউ এখানে ছিল না। তার মানে এই যে আন্ট এস্থার, মিমি অ্যান্ড ডিক এরা কিন্তু প্রথমে ছিল না, প্রথমে এরা 3জন ছিল, ফাদার ছিল, ক্লড ছিল আর গল্পের ন্যারেটর ছিল। তারপর ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। অন অ্যাকাউন্ট অফ খুব ইউজফুল একটা প্রিপোজিশনাল ফ্রেজ। অন অ্যাকাউন্ট অফ মানে হলো ঘটনার, বলতে পারো ঘটনা চক্রে একটা বিশেষ গল্পগত কারণে। সেটা কি বলছে? ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট। এই সবটাই হয়েছিল ঘুড়ি সংক্রান্ত একটা ঘটনা চক্রে। যে কি হয়েছিল? দ্যাট দেয়ার আর মোর অফ আস, যে সেখানে আজকে এখন অনেক লোক রয়েছে। দ্যাট দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, এইটাই সম্পর্কে আমি তোমাকে বলতে চাই। তো আজকে আমরা রিডাররা জানতে পারবো এবার কি হয়েছে বিষয়টা। এবার ন্যারেটর গল্পটাকে ডিটেলসে বলতে শুরু করেছে। তো তারপরে দেখো কি বলা হচ্ছে, ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা ছিলেন কিপার। কিপার মানে কি? রক্ষক। কিসের রক্ষক? ওই বিগ হাফ মুন যে আইল্যান্ডটা ছিল সেই আইল্যান্ডের লাইট হাউসের। আর লাইট হাউস কি তোমরা তো অলরেডি জানো। লাইট হাউস মানে হলো সেই যে ঝড় ঝঞ্ঝার সময় বা যখন সমুদ্রে যখন দিক মানে খুব বুঝে পাওয়া কঠিন হয়, তখন নাবিকদেরকে যে লম্বা একটা টাওয়ার যেখানে একটা বড় লাইট ফ্ল্যাশ ওখান থেকে যায়, সেই ফ্ল্যাশটা দিয়ে দেখানো হয়, রাস্তা দেখানো হয় যে এইদিকে এসো, এইদিকে তোমাদের লাইট হাউসটা এইদিকে আছে, এবং সেই মতন সবাই দিকটাকে নির্দেশ করতে পারে এবং নাবিকরা বুঝতে পারে। সেই যে লাইট হাউস, সেই লাইট হাউস একটা বিগ হাফ মুন আইল্যান্ডেও ছিল। সেই লাইট হাউসের রক্ষক ছিলেন এই গল্পের ন্যারেটর এবং ক্লড, যে কিনা অ্যাকচুয়ালি ন্যারেটরের ভাই, আমরা পরে গল্পের মধ্যে জানতে পারবো। সেই এদের দুজনের হলো বাবা। ওকে, তিনি ওখানে কাজ করতেন। তারপরে আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স হচ্ছে 11 বছর। ক্লড ইজ 12, আর এই ন্যারেটরের যে ভাই তার নাম হচ্ছে ক্লড, যেটা আমি এক্ষুনি বললাম, তার বয়স হচ্ছে 12 বছর। ওকে, মনে রেখো। ইন উইন্টার ওয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড। যখন শীতের সময় আসতো তখন কি হতো? ওয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, হারবার মানে কি? হারবার মানে বন্দর। বন্দর যখন ফ্রোজেন হয়ে যেত মানে কি? জমে যেত একেবারে। তো জমে গেলে তখন তো কেউ থাকতে পারবে না, তাই না? তো লোকজন তখন ওখান থেকে চলে যাওয়াটাই স্বাভাবিক। তো সেই জন্য যখন ওই বন্দরটা পুরো ফ্রোজেন হয়ে যেত, উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড, তখন আমরা সবাই ওখান থেকে আইল্যান্ড ছেড়ে চলে আসতাম মেইনল্যান্ডে। সেখানে এসে আমরা থাকতাম। As soon as spring comes back we sail to our own dear island. যেই না স্প্রিং ফেরত আসতো, মানে স্প্রিং এর টাইমটা যেই আসতো, স্প্রিং মানে তখন আর সেই ঠান্ডা ঠান্ডা ভাবটা নেই, তখন অবভিয়াসলি না, যেখানে তখন সেখানে আর ফ্রোজেন ভাবটা থাকবে না, জমে থাকবে না বরফ। তো সেই সেন্স থেকে ওরা এবার আবার ফেরত আসতে পারে ওদের সেই প্রিয় আইল্যান্ডে। তো এখানে দেখো এই যে লাইনটাই বললো না, আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, এই ডিয়ার কথাটার মধ্যে দিয়ে আমরা কিন্তু বুঝতে পারছি ন্যারেটর অ্যাকচুয়ালি তার আইল্যান্ডটাকে, অর্থাৎ এই ওরা যেখানে থাকতো এই বিগ হাফ মুন আইল্যান্ডটাকে ওরা কিন্তু খুব ভালোবাসতো। সেই সেন্সটা এখান থেকে আমরা দেখতে পেলাম। তো ওরা স্যাটিসফাই ছিল ওখানে থেকে। তারপর দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস ওয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। মজার ব্যাপারটা কি হলো? ইউজ টু বি দ্যাট পিপল, মানুষজন, অলওয়েজ পিটিড আস, মানুষজন সবসময় আমাদের পিটি করতো। পিটি থেকে পিটিড, এই কথাটার মানেটাই বোঝানো হচ্ছে করুণা করা। ওকে, মানুষজন আমাদেরকে করুণা করতো, তারা আমাদেরকে পিটি করতো। ওয়েন, যখন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন আমাদের
ফিরে আসার সময় আসতো, অর্থাৎ আমরা ওই মেইনল্যান্ড ছেড়ে আমাদের যে মানে ওই আইল্যান্ডটা, সেই আইল্যান্ডে যখন আমরা ফেরত যাব তখন সেই সময়তে এরকম হতো যে তারা সবাই পিটি করতো, অর্থাৎ করুণা করতো। তারপর দে সেড, তারা বলতো, তারা মানে কারা? ওই মানুষজনরা। কোথার মানুষজন? মেইনল্যান্ডের মানুষজন। তারা কি বলতো? উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। লোনসাম কথাটা খুব ইউজফুল। লোনসাম মানে হলো নির্জন, একাকী, এরকম সেন্সে। তো ওখানে আমরা আইল্যান্ডে নিঃসন্দেহে আমরা খুব একাই হব, এইটা ভেবে সবাই খুব কিন্তু করুণা করতো, এবং সেটাই তারা বলতো। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, আমাদের আশপাশে আর কোনো বাচ্চা নেই, আর বাচ্চারা না থাকলে তো অবভিয়াসলি এদের অসুবিধা হবে, কারণ এদের বয়স 11 এবং 12 বছর। এইটাই কিন্তু স্বাভাবিকভাবে মানুষের যেন মনে হয়, সেটাই ওদের মনে হয়েছিল। তারপর অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। ন্যারেটর এখানে স্বীকারও করছে। কি স্বীকার করছে? যে যদি আমাদের সঙ্গে কেউ আইল্যান্ডে থাকতো, কোনো বাচ্চা, তাদের সাথে খেলা করতে আমাদের বেশ ভালোই লাগতো, এ ব্যাপারে কোনো মানে কোনো দ্বিধা নেই। কিন্তু আরো একটা কথা এখানে বলা হবে, দেখো, ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। বলা হচ্ছে ওখানে ওরা কিছু খেলা করতো, তার মধ্যে একটা খেলা হচ্ছে পাইরেট কেভস, জলদস্যুদের গুহা, এরম টাইপের একটা ব্যাপার। তো ওরা কোনো একটা খেলা করতো যেখানে নিজেরা জলদস্যু সেজে নিত এবং সেই মতন খেলাধুলো করতো। বাচ্চারা অনেক রকমের খেলাধুলো করতো, মানে করে, আমরাও করেছি, তাই না? তোমরাও করো। তো এরকম ভাবে আর কি। তো সেই পাইরেট কেভস তারা খেলতো, কিন্তু পাইরেট কেভস খেলতে গেলে হয়তো অনেক জনের প্রয়োজন হয়, বাট সেটা ওরা সহজে মানে অবভিয়াসলি করতে পারতো না, মাত্র দুজন ছিল, যেহেতু ক্লড আর গল্পের ন্যারেটর। তো সেই জন্য বলছে ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস। তো পাইরেট কেভস এর এই খেলাটাকে মানে করা এবং সেই মতন ওদের কন্টিনিউ করা খেলাটা পসিবল হতো না সহজে, খুবই কঠিন হয়ে যেত ব্যাপারটা। থিংস লাইক দ্যাট উইথ অনলি টু, যেহেতু মাত্র দুজন ছিল, এরম ধরনের খেলাগুলো, এই যে কথাটা বলা হয়েছে না, থিংস লাইক দ্যাট, খেয়াল রাখবে এর মানেটা বোঝানো হচ্ছে কিন্তু শুধু পাইরেট কেভস নয়, এরম ধরনের আরো অনেক গেমস ছিল, সেই গেমসগুলো খেলতে দুজনের বেশি লোক লাগতো, সেটার কিন্তু অভাব ছিল। তারপর বাট উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। যখন শীতকালে ওরা এখানে আসতো, অর্থাৎ যখন কিনা ওদের বন্দরটা জমে টমে যেত, সেই সময় যখন মেইনল্যান্ডে আসতো, এসে তো ওখানে মেইনল্যান্ডে তো ছেলেমেয়েরা রয়েছে, তাদের সাথে ওরা খেলতো। কিন্তু সমস্যা হলো যখন ওখানে খেলতো, কি বলছে, উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল। কোয়ারেল মানে কি? লড়াই করা। তো এখানে লড়াই বা ঝামেলা করা, ঝামেলা হতো ওই মানে মেইনল্যান্ডের বাচ্চাদের সাথে। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। তো সেই জন্য কি, সো তাই ইট ওয়াজ পারহ্যাপস মানে সম্ভবত, জাস্ট অ্যাজ ওয়েল, এটা হয়তো একদিক থেকে ভালোই হলো, যে দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ডে ওদের কেউ ছিল না, এটা একদিক দিয়ে ভালোই হলো। এবার এখানে প্রশ্ন উঠতে পারে, মানেটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে? কেন ন্যারেটর এরকম ভাবে বললো? অ্যাকচুয়ালি ন্যারেটর এটাই বোঝাতে চাইছে, যেহেতু ওরা বেশিরভাগ সময়টাই বলতে গেলে ওরা ওই আইল্যান্ডে থাকতো, তার মানে ওই লাইফটার মধ্যে ওরা কিন্তু মানে অভ্যস্ত হয়ে গেছিল। এখানে যখন হঠাৎ করে মেইনল্যান্ডে আসছে, সেখানে বাচ্চাদের সাথে খেলছে, ওরা ঠিক নিজেরাও হয়তো অ্যাডজাস্ট করতে পারছে না, সেই জন্য খুব একটা কিন্তু ফ্রি ভাবে ওরা খেলাধুলো করতে পারছে না, প্রায় ঝামেলা টামেলা লাগতো। তার থেকে ভালো নিরিবিলি ভাবে এরা নিজেরা খেলা করছে, ইটস বেটার, এইটা ন্যারেটর মনে করে। যাই হোক, তারপর ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড। ক্লড আর আমি কোনোদিন ঝগড়া করিনি। ভাই বোনের মধ্যে কিন্তু ঝগড়াই হতো না, তার মানে দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল। বাই দ্য ওয়ে, কথা ছলে বলেই ফেললাম, গল্পের যে ন্যারেটর সে কিন্তু একটা মেয়ে। ওকে, পরে আমরা নাম জানতে পারবো, অ্যাকচুয়ালি নাম হচ্ছে ফিলিপ্পা। যাই হোক, তো তারপরে দেখো কি বলছে। এখানে দেখো গল্পের একটা ছবি দিয়েছে, গল্পটায় যে লাইট হাউসটা, এই লাইট হাউসের একটা ছবি দেওয়া আছে। যাই হোক, তোমরা দেখেছো নিশ্চয়ই বইতে। এনিওয়ে, পরের সেকশনে চলে এসো, কি বলছে দেখো। টু বি শিওর ফাদার ডিডন্ট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। তো নিশ্চিত করে বলতে গেলে ব্যাপারটা এরকম যে বাবার সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস, আমরা ছাড়া বাবার হয়তো সেরকম একটা যে আত্মীয় স্বজন রয়েছে এরকম কিন্তু মনে হতো না, কারণ আত্মীয় স্বজন থাকলে তো লোকজন আসবে, তাদের সাথে দেখা হবে, সেরকম কিন্তু আর হতো না। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি। এই বিষয়টাতেই আমার এবং ক্লডের কি হতো না, পাজল ফিল করতো, ওরা মানে হতভম্ব হয়ে যেত, এটা ওদেরকে পাজল করে দিত। আমরা যখন পাজলড হয়ে যাই, আমরা বুঝে উঠতে পারি না কি করব, কি হচ্ছে, এরকম সেম ব্যাপারটা এখানে হয়েছিল। ওরাও বুঝে উঠতে পারতো না কেন এরকম হয়, কেন এদের বাড়িতে কেউ আসে না, আত্মীয় স্বজন কি সত্যি নেই, ইত্যাদি ইত্যাদি। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস। তারপরে ওরা যখন শীতকালে যেত, তখন দেখতো যে মেইনল্যান্ডে লোকজনেরা যারা আছে তাদের সবার বাড়িতে আত্মীয় স্বজনরা আসে, তাহলে এদের কেন নেই? প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক, বাচ্চাদের মনে প্রশ্নটা উঠলো, ওয়াই হ্যাডন্ট উই, কেন আমাদের আত্মীয় নেই? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড?
হতে পারে বাচ্চাদের মধ্যে প্রশ্ন উঠছে, তারা ভাবছে হতে পারে যে আমরা যেহেতু আইল্যান্ডে থাকি, একটা মানে দ্বীপে থাকি, মেইনল্যান্ডে থাকি না, তাই জন্য হয়তো আত্মীয় স্বজন আসে না, তাই জন্য হয়তো আত্মীয় স্বজনের সঙ্গে আমাদের সম্পর্ক নেই, এটা হতে পারে। আবার বলছে we thought it would be so jolly to have an uncle and aunt and some cousins। বলছে যদি এরকমটা হতো যে আমাদের একটা আঙ্কেল আছে, একটা আন্ট আছে এবং কিছু ভাই বোন আছে, এরকম যদি হতো তাহলে এটা খুব জলি হতো। জলি মানে কি, মজার ব্যাপার হতো, আনন্দের ব্যাপার হতো, ওরা একসাথে খেলাধুলো করতে পারতো, গল্প করতে পারতো, দারুণ একটা জমজমাট ব্যাপার হতো, সেটা কিন্তু ওরা পায় না। তারপর দেখো once we asked father about it, একবার আমরা বাবাকে এটা নিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে কি ব্যাপার, কেন এরকম, আমাদের আত্মীয় স্বজন কেন নেই, কি ব্যাপার, কি হয়েছে। but he looked so sorrowful that we wished we hadn't। কিন্তু আমরা যখন জিজ্ঞাসা করলাম তাকে এত looked so sorrowful দেখালো, কেমন দেখালো, so sorrowful দেখালো, তাদেরকে খুব মানে দেখে মনে হলো বাবা খুব দুঃখী হয়ে গেছে। কেন কেন দুঃখী হয়ে গেছে সেটা আমরা কিন্তু এখনো জানি না। যাই হোক, দ্যাট উই উইশড উই হ্যাডন্ট, তখন আমরা ভাবলাম আমরা যদি না জিজ্ঞাসা করতাম তাহলেই বোধহয় ভালো হতো। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, সে বলল এটা সবই হলো তার দোষ, অর্থাৎ বাবা সমস্ত দোষ নিজের ঘাড়ে নিল, বললো আমার জন্যই হয়েছে, আমার দোষেই এরম অবস্থা হয়েছে। কি অবস্থা, বাচ্চাদের মধ্যে অবশ্যই কিউরিওসিটি শুরু হবে। ক্লড অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মেন্ট, তো স্বাভাবিকভাবে এরা তো কিছু জানে না, তো ক্লড এবং গল্পের ন্যারেটর কিছুই কিন্তু বুঝতে পারলো না যে কি হলো, কেন বাবা এরকম কথা বললো। যাই হোক, এইখানে আমাদের ফার্স্ট ইউনিটটা শেষ হচ্ছে। এখানে দেখো একটা ওয়ার্ড নেস্টে দেয়া রয়েছে লাইট হাউস। লাইট হাউসের মিনিংটা দিয়েছে, অবশ্যই এটা মনে রাখবে কারণ প্রশ্ন এক্সামে পেতে পারো। আ টাওয়ার কন্টেইনিং আ স্ট্রং বিম অফ লাইট টু গাইড অ্যান্ড ওয়ার্ন শিপস নিয়ার দ্য কোস্ট, যেটা আমি একটু আগে তোমাদের বলে দিয়েছিলাম, যখন শিপস আর কি ওরকম কোস্টের কাছে আসে, অর্থাৎ কোস্ট মানে কি পাড়ের কাছে আসে, তখন তাদেরকে লাইট দিয়ে গাইড করে, দেখিয়ে দেয় এইদিকে এসো, এইদিকে রাস্তা, বা ঝড়ঝঞ্ঝার সময়ও কিন্তু এটা হেল্প করে থাকে। তো এরকম ভাবেই লাইট হাউসের কাজ হয়। তো লাইট হাউসের এক্সপ্লেনেশনটা দিয়েছে, যদি তোমাদের প্রশ্ন আসে এক্সাম অবশ্যই এটা লিখতে পারো। এরপরে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোকে আমরা সলভ করবো, বাট এর জন্য নেক্সট ভিডিওটাও তোমাদের ওয়েট করতে হবে। তো আমাকে জানিও আজকে ফার্স্ট ইউনিটের পড়া যেটা আমি করলাম এইটা নিয়ে কোনো কনফিউশন আছে কিনা, আর যদি কোথাও কনফিউশন থাকে কমেন্টে অবশ্যই বলতে ভুলো না। এনিওয়ে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কারণ এই ধরনের ভিডিও তোমরা পেতেই থাকবে আমার চ্যানেল থেকে। আর তোমরা নিয়মিত পড়াশোনাটা মন দিয়ে করো। কোনো নির্দিষ্ট যদি টপিকের উপরে কনফিউশন থাকে কোনো এরিয়া থেকে, লিটারেচার বা গ্রামার, আমাকে অবশ্যই বলবে, আমি সেই রিলেটেড ভিডিও নিশ্চয়ই নিয়ে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসছি তবে, বাই।